হ্যালো হ্যালো আবারও চলে এসেছি তোমাদের সামনে ত্রৈরাশিক যে চ্যাপ্টারটা রয়েছে সেটার লেকচার 2 নিয়ে। সো মাই চ্যাম্পস, ওয়েলকাম ইউ অ্যাগেইন টু দিস অ্যামেজিং প্ল্যাটফর্ম অফ পিডব্লিউ বাংলা ফাউন্ডেশন চ্যানেল। চলো আজকে আমরা সেকেন্ড যে ত্রৈরাশিকের চ্যাপ্টারটা মানে ত্রৈরাশিক যে চ্যাপ্টারটা চলছে তার সেকেন্ড লেকচার বলেছিলাম করবো। বেসিক্যালি বলেছিলাম এখানে এর আগের চ্যাপ্টারটাতে তো একদমই সরি নট চ্যাপ্টার, ওফ কি বলছিস শিউলি তুই, ঠিক করে বল। হ্যাঁ, আগের বেসিক্যালি আমরা আগের যে লেকচারটা নিয়েছি সেখানে থিওরি পোর্শনটা পড়েছি এবং তার সাথে সাথে 3-4টে অঙ্ক হয়তো আমরা সলভ করেছি, তাই তো। তো আজকের যে ক্লাসটা হবে সেখানে আজকে শুধু আমরা অঙ্কই করতে থাকবো, ঠিক আছে। আজকে কোয়েশ্চেনের অ্যান্সারই হবে। অবশ্যই 10.1-এ কিছু অঙ্ক থাকবে, 10.2-তে কিছু অঙ্ক থাকবে, আর বাকিগুলো তোমাদের প্র্যাকটিস শিটে তোমরা দেখতে পাবে, ঠিক আছে। আচ্ছা চলো তাহলে একটু আগের দিন কি পড়েছি একটু দেখা যাক নাকি, যে আগের দিন আমরা কি পড়লাম। আগের দিন আমরা কোন কোন টপিকগুলো পড়েছি বলেছিলাম যে দুটো যদি রাশি থাকে এক্স এবং ওয়াই, হ্যাঁ না, দুটো রাশি মানে হচ্ছে কি এরকম মানে ওই রাশি নয়, মানে দুটো বিষয়, ঠিক আছে। নইলে সেই গোপী বহু রাশি ওইখানে চলে যাস না আবার তোরা। এই রাশি এক্স আর ওয়াই, যদি এক্সটা বাড়তে থাকে আর ওয়াইও বাড়তে থাকে, এক্স যদি কমতে থাকে ওয়াইও যদি কমতে থাকে, তখন এক্ষেত্রে আমরা কি বলি না দুজনের মধ্যে সরল সম্পর্ক রয়েছে। এটা আজীবন মনে রেখে দাও একদম, সরল সম্পর্ক মানে কি, ঠিক আছে, আর নিশ্চয়ই ভুলবে না। আচ্ছা এক্স এর যদি মানে ঘাটতি ঘটে, অবনতি ঘটে, আর দ্যাট টাইম ওয়াই এর যদি উন্নতি ঘটে বা ওয়াইটা যদি বাড়তে থাকে, বা এক্সটা ধরো বাড়ছে তখন ওয়াইটা কমছে, অর্থাৎ উল্টোটা ঘটছে। যখনই উল্টোটা ঘটবে তখনই এই দুজনের সম্পর্কটা কি সম্পর্ক হয়ে যায়, ব্যস্ত সম্পর্ক হয়ে যায়, হ্যাঁ না, ব্যস্ত সম্পর্ক হয়ে যায়। আচ্ছা আর কি পড়েছিলাম, আর এখানে যেটা পড়েছিলাম সেটা হচ্ছে অনুপাত পড়েছিলাম। ধরো x:y এটা যদি a:b এর সাথে সমান হয়, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো x/y ইকুয়াল টু বেটা বলতে পারি a/b। আবার এদের মধ্যে ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারি, হ্যাঁ না, মানে এখান থেকে x এর ভ্যালুটা বলতে পারবো হবে y কে নিয়ে হয়তো এখানে গুণ করে দিলাম যে a/y/b, এই ধরনের হবে। বা যদি তোমাকে বলে y এর ভ্যালুটা কি হবে, বা এখান থেকে যদি জানতে চাই y এর ভ্যালু, তাহলে আমরা কি করে বার করব না, এরকম y টা প্রথমে গুণ করব, তারপর y এর ভ্যালুটা আসবে দেখো এই b কে x এর সাথে গুণ করব, মানে b ইন্টু এক্স, আর এটা ডিভাইড করব, ডিভাইড বাই a, এইভাবে ফাইন্ড আউট করব, তাই তো। এটা ইকুয়েশন সলভ করার প্রসেস। আচ্ছা ইকুয়েশন সলভ করার প্রসেস তো হলো। তো আমরা এর আবার শর্টকাটও বলেছি, তাই না, যে কিভাবে শর্টকাটে পড়বো। শর্টকাট ছেড়ে দাও, শর্টকাট যদি ছেড়েও দাও তাও হবে আমাদের, তাই তো। তো আজকের যেটা বিষয়বস্তু সেটা হচ্ছে এর আগের ক্লাসে আমরা দেখেছি যে দুটো বিষয় নিয়ে, অর্থাৎ তোমার কাছে যদি দুটো রাশিমালা থাকছে, কোনো জায়গায় দেখেছি গতিবেগের সাথে সময়, কোনো জায়গায় দেখেছি দিন সংখ্যার সাথে লোকজনের সংখ্যার সম্পর্ক, এই ধরনের সম্পর্ক আমরা দেখেছি, রাইট। আজকে আমরা যেটা দেখব সেটা কি দেখব না, দুটো নয় তিনটে প্যারামিটার থাকবে, তিনটে, অর্থাৎ এক্স ওয়াই জেড তিনটে থাকবে। যদি তিনটে থাকে তাহলে কোশ্চেন কিরকম হবে, কিভাবে সলভ করব, তা সেটা সলভ করার কোনো শর্টকাট মেথড আছে কিনা সব জানবো আজকে। চলো তাহলে স্টার্ট করি। প্রথমে আমাদের যে বইয়ের কোশ্চেন রয়েছে সেই বইয়ের কোশ্চেন দিয়ে আমি স্টার্ট করলাম। ফার্স্ট কোশ্চেনটা দেখো কি দেওয়া আছে না, গ্রামের রাস্তা বাঁধানোর কাজ শুরু হবে, ঠিক আছে। গ্রামের রাস্তা, তোমাদের ধরো যে গ্রামটা আছো বা যে যেখানে আছো সেখানে সামনের কোনো একটা রোডকে ইমাজিন করে নাও, ঠিক আছে, কোনো একটা রাস্তাকে ইমাজিন করে নিয়েছো, একদম মাথার মধ্যে নিয়ে নাও। তারপর সেটাকে বাঁধানোর কাজ শুরু হবে, মানে কেউ ধরতে পারো বাঁধানোর কাজ শুরু হবে, কেউ ধরতে পারো যে মানে ধরো কোথাও কাঁচা রাস্তা আছে সেটাকে পাকা করা হবে, বা ধরো কোনো জায়গায় পাকা রাস্তা আছে সেটা হয়তো খারাপ হয়ে গেছে সেটাকে রিপেয়ার করা হবে, যেটা হোক তুমি ভেবে নাও একটা। সেখানে ঠিক হয়েছে 14 জন লোক দৈনিক মানে ডেলি, 14 জন লোক ডেলি 4 ঘন্টা করে কাজ করবে, কাজ করে 15 দিনে পুরো কাজটা কমপ্লিট করে দেবে। 15 দিনের মধ্যে पैसा डबल, नो पैसा डबल तो नहीं होगा, क्या होगा, রাস্তা একদম বরাবর হয়ে যায়গা, রাস্তা একদম পুরো ঠিক হয়ে যাবে, পুরো কাজটা করে দেবে। কিন্তু 24 জন লোক যদি ডেলি 7 ঘন্টা করে কাজ করে তাহলে কত দিনে কাজটা কমপ্লিট হবে। দেখতে পাচ্ছ, মানে লোকজনকেও আমি বেশি অ্যাপয়েন্ট করছি। আগে ছিল আমার কাছে 14 জন, এখন আমি দিচ্ছি কত 24 জন, মানে 10 জন বেশি দিচ্ছি,
তারপর দেখো ওকে আগে 4 ঘন্টা করে কাজ করতো, এখন আমি আবার ঘন্টাটাও বাড়িয়ে দিচ্ছি, বলছি 7 ঘন্টা করে কাজ করো, নইলে কোনো রকমের কোনো টাকা দেবো না। ঠিক আছে, এই ধরনের একটা ব্যাপার চলছে। তাহলে কতদিনে কাজটি শেষ করবে? অবভিয়াসলি টাইমটা তো দেখে বুঝতে পারছি কম লাগবে, কিন্তু কিভাবে ফাইন্ড আউট করব? এখানে তো 3টে প্যারামিটার আছে। কি কি 3টে প্যারামিটার? চলো চেক করি। একটা হচ্ছে দেখো, আচ্ছা কি ফাইন্ড আউট করতে হবে সেটাকে আমি বলেছিলাম লাস্টে লিখতে, সেটা দেখো আগে। কত দিনে কাজটি শেষ হবে, তাই তো? মানে দিন সংখ্যাকে আমরা লাস্টে লিখবো। এখানে হচ্ছে দিন সংখ্যা, ঠিক আছে। তার প্রথমে হচ্ছে লোক সংখ্যা। আচ্ছা কতক্ষণ কাজ করছে, তাই না? সময়, সময় কিসে হবে? ঘন্টায়। লোক সংখ্যা কত? 14 জন লোক 4 ঘন্টা করে কাজ করছে, 15 দিনে শেষ করছে। আচ্ছা লোক সংখ্যা যখন 24, 7 ঘন্টা করে কাজ করছে, কতদিন সময় লাগবে? ধরে নাও x দিন সময় লাগবে, ধরে নিলাম। ঠিক আছে, এবার আমাদের চেক করতে হবে জানো, যে লোক সংখ্যার সাথে দিন সংখ্যার কি সম্পর্ক এবং সময়ের সাথে দিন সংখ্যার কি সম্পর্ক, এটা প্রথমে ফাইন্ড আউট করতে হবে। আচ্ছা এটা ফাইন্ড আউট করব আমি, এই যে দেখো 3 জনকে একসাথে লিখে দিলাম। এইভাবে যদি লিখে করি তাহলে একটা প্রসেস দাঁড়ায়, যেটাকে আমরা বলছি ফার্স্ট মেথড। এর আরো একটা মেথড আছে, সেই মেথডটাও আমরা পড়বো, সেকেন্ড মেথডেও আসবো। ফার্স্ট মেথডটা দেখো, প্রথমে বলো লোক সংখ্যার সাথে দিন সংখ্যার তুমি সম্পর্ক খোঁজো। তখন কি করবে? তখন এই যে সময়টা আছে, এই সময়কে তুমি ভুলে যাবে যে সময় আছে বলে, এটাকে বাদ দিয়ে দাও, ভুলে যাও। তাহলে এবার বলো 14 জন লোকের যদি কোনো একটা কাজ করতে 15 দিন সময় লাগে, তাহলে আমি লোক বাড়াচ্ছি 24 জন লোক, ওই কাজটি কতদিনে করবে? কম সময় লাগবে। অর্থাৎ এটা বাড়ছে ওটা কমছে, সম্পর্ক কি হচ্ছে? ব্যস্ত সম্পর্ক, তাই না? তো লিখবো যে লোক সংখ্যার সঙ্গে, মন দিয়ে দেখো, লোক সংখ্যার সঙ্গে কার সম্পর্ক? দিন সংখ্যার। যেটা চাইবে তার সাথে বাকি যে দুজন থাকবে তাদের সম্পর্কটা আলাদা আলাদা করে আমি ফাইন্ড আউট করব। ঠিক আছে, সঙ্গে দিন সংখ্যার সম্পর্ক ব্যস্ত। ঠিক আছে, এবার তুমি লোক সংখ্যাটাকে ভাবো নেই, সময়ের সাথে দিন সংখ্যার করো। যে কিছু জন লোক আছে তারা যদি ডেইলি 4 ঘন্টা করে কাজ করে, ডেইলি 4 ঘন্টা করে কাজ করে, তাহলে কাজটি শেষ হতে 15 দিন লাগছে। ঠিক আছে, তুমি ধরো কোন একটা ম্যাথসের চ্যাপ্টারটা করতে বসেছো, তুমি ডেইলি 1 ঘন্টা করে করছো, তাতে তোমার 10 দিন সময় লাগছে চ্যাপ্টারটা করতে। তাহলে তুমি যদি ডেইলি 3 ঘন্টা করে করো তাহলে কি হবে? সময়টা কমে আসবে, খুব তাড়াতাড়ি তুমি শেষ করে ফেলবে। এটা বাড়ছে সময়টা, দিনটা কি হচ্ছে? কমছে তখন। অর্থাৎ সময়ের সাথেও দিন সংখ্যা সম্পর্ক সেম, ব্যস্ত। কি লিখবো? সময়ের সাথে, এখানে একটা এবং অ্যাড করে দিতে পারো, সময়ের সঙ্গে দিন সংখ্যার সম্পর্ক এটাও কিন্তু ব্যস্ত। ঠিক আছে, যদি ব্যস্ত সম্পর্ক হয় তাহলে এখানে একটা সিম্পল রুল আছে। কি রুল বলো তো? যেখানে তোমাকে বিশাল কোনো খাটাখাটনি কিচ্ছু করতে হবে না, একটা সিম্পল জিনিস মনে রাখতে হবে যে এক্স এর ভ্যালুটা ডিরেক্টলি আমরা বলতে পারবো। কিভাবে ডিরেক্টলি বলতে পারবো? আচ্ছা এক্স এর ভ্যালু যখন ফাইন্ড আউট করবো সেখানে দেখবো যে কে আছে, এক্স এর সাথে কে আছে? 15 আছে, সেই 15 কে রাখলাম। এবার গুণ হবে কার সাথে? এবার দেখো, এবার লোক সংখ্যার সাথে দিন সংখ্যার সম্পর্ক দেখো, কি সম্পর্ক? ব্যস্ত। যখনই ব্যস্ত সম্পর্ক হবে তখন লোক সংখ্যা কি আছে? ব্যস্ত সম্পর্ক তখনই কি আছে? 14/24। তাহলে যখনই ব্যস্ত সম্পর্ক তখন আমরা আবার লিখবো কি না, এই যে যেভাবে আছে সেইভাবেই লিখবো, মানে 14/24ই হবে। এটা বেসিক্যালি ব্যস্ত সম্পর্কই দাঁড়াচ্ছে। ঠিক আছে,
আচ্ছা, আর কে আছে? সময়ের সাথে দিন সংখ্যা সম্পর্ক সেম, ব্যস্ত, মানে আবার হবে ইনটু এই 4/7। আচ্ছা, যদি বলতো যে লোক সংখ্যার সাথে দিন সংখ্যার যদিও হবে না, যদি সরল সম্পর্ক থাকতো কোনো জায়গায়, তখন আমরা এটাকে উল্টে দিতাম, মানে 24/14 হতো। ব্যস্ত সম্পর্ক মানে যেরকম আছে সেরকমই রাখবো, সরল সম্পর্ক মানে উল্টে দেবো ওটাকে। নাও ক্যালকুলেশন করো, 7 2 14, 4 2 8, 8 3 24, 3 5 15, কত আসছে বেটা ভ্যালু? 5। এক্স এর ভ্যালু আসছে 5, অর্থাৎ এরা 5 দিনে পুরো কাজটা শেষ করে দেবে। বুঝতে পারছো? তাহলে লাস্ট লাইন লিখবে যে দেয়ারফর, এইভাবে লিখতে শুরু করবে যে 24 জন লোক, দেয়ারফর 24 জন লোক, আমি একটা লিখে দিচ্ছি, বাকিগুলো নিজেরা লিখবে। 24 জন লোক দৈনিক 7 ঘন্টা করে কাজ করে কাজটি 5 দিনে শেষ করবেন বা সম্পূর্ণ করবেন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের দেখো ফাইনাল অ্যান্সার। দেখতে পেয়েছো তাহলে কত দিনে? 5 দিনে ও কমপ্লিট করে দিচ্ছে ওরা। ওকে, চলো সেকেন্ড কোশ্চেন। একটি কৃষি খামারের 450 বিঘা জমি 14 দিনে চাষ করতে হবে। ওকে, ও সরি, এক্সট্রিমলি সরি, এটা ফার্স্ট মেথড বললাম না, এটা সেকেন্ড মেথড আছে। ও ফো বস, সেকেন্ড মেথড না বলে তো আমি যাচ্ছি না। দেখো, সেকেন্ড মেথডে দুটো ধাপ হিসেবে আমরা করি। কি করি বেটা? দুটো ধাপ হিসেবে। প্রথম ধাপ, এখানে প্রথম ধাপ করছি, এখানে দ্বিতীয় ধাপ করছি। ঠিক আছে, প্রথম ধাপে কি হবে? সেম লোক সংখ্যার সাথে দিন সংখ্যার একটা ধাপ করব, আর সময়ের সাথে দিন সংখ্যার আরেকটা ধাপ করব। কি করব? লোক সংখ্যার সাথে দিন সংখ্যার। তাহলে প্রথম ধাপে থাকবে লোক সংখ্যা আর দিন সংখ্যা। ঠিক আছে বেটা, লোক সংখ্যা 14 ছিল, তখন কত সময় লাগছিল? 15 দিন। এখন 24 হলে কতদিন লাগবে? ধরে নিলাম এক্স দিন, ব্র্যাকেটে ডিরেক্টলি ধরি লিখে নিচ্ছি। দ্বিতীয় ধাপটা দেখো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সময় থাকবে এবং তার সাথে সাথে দিন সংখ্যা থাকবে। সময় প্রথমে 4 ঘন্টা সময় লাগছিল, হ্যাঁ, তারপরে 7 ঘন্টা। আচ্ছা, 4 ঘন্টার সময় দিন সংখ্যাকে কোনটা রাখবো? 4-এর সময় আমরা এখানে যে এক্সট্রা পাচ্ছি প্রথম ধাপে যখন যে দিনটা বেরোবে সেই দিনটাকে রাখবো এখানে। তাহলে এখানে 7-এর জন্য কি হবে? কোশ্চেন মার্ক দিয়ে রাখলাম আপাতত। ঠিক আছে, এবার এখানে দেখো লোক সংখ্যার সাথে দিন সংখ্যা সম্পর্ক, অ্যাগেন এটার হচ্ছে ব্যস্ত সম্পর্ক। ভালো করে সুন্দর করে লিখবে যে এদের সম্পর্ক ব্যস্ত। ব্যস্ত সম্পর্ক মানে কি হবে? 14:24, এটা উল্টে যাবে, মানে x:15 হবে। ক্রস মাল্টিপ্লিকেশন করো, তাহলে 24 ইন্টু এক্স, এর ভ্যালুটা আসবে বেটা 14 ইন্টু 15। এখান থেকে এক্স এর ভ্যালুটা তুমি পেয়ে যাচ্ছ, কি আসছে বেটা? 14 ইন্টু 15/24। আচ্ছা দেখো, 2 7 14, 2 12 24, 3 4 12, 3 5 15, মানে কত থাকছে? 7 ইন্টু 5/4, এটা থাকলো। ঠিক আছে, এবার ওখানে আসো, এখানে আসো, একটু অড আসছে নাম্বারটা, বাট এখানে আসো। এখানেও কি সম্পর্ক বেটা? ব্যস্ত সম্পর্ক, হ্যাঁ না? ব্যস্ত সম্পর্ক মানে 4:7, এটা কত হবে? এক্স, সরি 4:7 মানে কোশ্চেন মার্ক রেশিও এক্স। কোশ্চেন মার্কের জায়গায় তুমি ওয়াই লিখতে পারো। ঠিক আছে, একটা এক্স একটা ওয়াই, দুটো আলাদা আলাদা নাম দিয়ে দিলাম। এবার এখান থেকে ওই যে কি নাম দিলাম বেটা? ওয়াই নাম দিলাম, তাই তো? তো ওয়াই রেশিও এক্স লিখলে। এবার এখান থেকে কি হবে? 4 ইন্টু এক্স, এই ধারের দুটোর গুণফল আর মাঝের দুটোর গুণফল সেম, 7 ইন্টু ওয়াই।
এখান থেকে y এর ভ্যালু তুমি পেয়ে যাবে 4 ইন্টু এক্স ডিভাইডেড বাই 7। এক্স এর ভ্যালুটা তোমার আগেই জানা আছে, বসিয়ে দাও এখানে, যে 4 ইন্টু এক্স মানে কত না 7 ইন্টু 5 ডিভাইডেড বাই 4, আর নিচে 7 ছিলই, 7 7 ক্যান্সেল, 4 4 ক্যান্সেল, কত থাকছে বেটা 5। আলটিমেটলি দেখো সেই 5ই আসছে, আসছে তো ব্যাস। এই হচ্ছে আমাদের কি না সেকেন্ড মেথড। সো সেকেন্ড মেথডটা বেসিক্যালি কি করলাম না, প্রথমে লোক সংখ্যার সাথে দিন সংখ্যা আমরা এক্স এর ভ্যালুটা দিনটা বার করে নিলাম প্রথমে, এবার এই এক্স এর ভ্যালুটা গিয়ে এখানে পুট করব, এখানের এক্স এর ভ্যালু গিয়ে এখানে পুট করব, এবং তারপরে আমরা জানতে চাইবো ওয়াই এর ভ্যালুটা কি হবে। ঠিক আছে, তো এইভাবে দুটো প্রসেস মানে দুটো ধাপ করতে হয়, দুটো ধাপের সাহায্যে করতে পারো, অথবা সবচেয়ে ইজি আমার মনে হয় ফার্স্ট মেথডটা। ঠিক আছে, শুধুমাত্র এখানের একটাই বিষয় যে তোমাকে এখানে সরল সম্পর্ক বলেছে না ব্যস্ত সম্পর্ক বলেছে সেটা দেখতে হবে। যদি ব্যস্ত সম্পর্ক বলে তাহলে এক্স এর ভ্যালুটা দিস বাই দিস হবে, দিস বাই দিস, মানে তবেই তো দেখো ব্যস্ত দাঁড়াচ্ছে, কারণ এক্সটা কি আছে এখানে নিচে আছে, আর এখানে আমি কোথায় রাখছি এখানে রাখছি, মানে এক্স বাই 15 ইকুয়াল টু দেখো 14/24 এইভাবে আসছে। সুতরাং প্রত্যেকটাই ব্যস্ত ভাবেই আসছে, হ্যাঁ না? কি আসছে এটার মানেটা কি, এটার মানেটা দেখো রাফে বোঝাচ্ছি, যে কোনো একটা নিচ্ছি ধরো, এটার মানে এক্স বাই 15 ইকুয়াল টু আসছে কত বেটা 14/24, মানে দেখো x ইজ টু মানে 14 ইজ টু 24, 14 ইজ টু 24 ইকুয়াল টু x ইজ টু 15, x ইজ টু 15। এরা কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক, রাইট? সেই কারণে তুমি ব্যস্ত সম্পর্কই পাবে, এটা ব্যস্ত সম্পর্কতেই এটা দাঁড়াবে, কারণ কি এক্সটা নিচে আছে, ভালো করে দেখো এক্সটা নিচে আছে, এক্স যদি ওপরে থাকতো কেস আলাদা হতো। ওকে, তারপরটা দেখো, একটি কৃষি খামারের 540 বিঘা জমি 14 দিনে চাষ করতে হবে। প্রথম যে 4 দিন আছে সেটা সম ক্ষমতা সম্পন্ন 5টি ট্রাক্টর 120 বিঘা জমি চাষ করলো। সময় মতো চাষের কাজ শেষ করতে হলে আর কটি ট্রাক্টর লাগবে? মানে লাস্টে থাকবে কি ট্রাক্টরের সংখ্যা, আচ্ছা আচ্ছা, তারপর কি থাকবে দিন সংখ্যা, ওকে বেটা, আর কি আছে জমির পরিমাপ, আর শেষে দেখো জমির পরিমাপ কিসে দেওয়া আছে বেটা, জমির পরিমাপটা বিঘাতে, তো বিঘাতে রাখলাম। এবার 540 বিঘা জমি দেখতে পাচ্ছ, 540 বিঘা জমি, সেটা 14 দিনের মাথায় তোমাকে কাজের আমি কন্ট্রাক্ট দিয়েছি, শেষ করতে হবে। তুমি কি করছো, প্রথম 4 দিনে 5টি ট্রাক্টর দিয়ে কত বিঘা 120 বিঘা জমি চাষ করছো, ঠিক? হ্যাঁ, সময় মতো চাষের কাজ শেষ করতে হলে, সময় মতো মানে কি তোমাকে আমি যে 14 দিন টাইম দিয়েছি তার মধ্যে কতগুলো দিন পেরিয়ে গেছে, 4 দিন তো অলরেডি পেরিয়ে গেছে, কতদিন আছে, হ্যাঁ কতদিন আছে 14 - 4 মানে 10 দিন আছে। কত বিঘা জমি চাষ করতে হবে, আমার এই টোটাল এটা কত বিঘা জমি আছে 540 বিঘা জমি, তুমি 540 বিঘা থেকে মাত্র কতখানি করেছো, মাত্র তুমি 120 বিঘা করেছো, এখনো কত বাকি আছে, এটা বাকি আছে এখনো, কত হবে তাহলে 420 বিঘা জমি এখনো বাকি। হ্যাঁ, 420 বিঘা জমি তোমাকে 10 দিনে শেষ করতে হবে, তাহলে তুমি আগে ফাইন্ড আউট করো কতগুলি ট্রাক্টর লাগবে, ধরে নিলাম এক্স খানা ট্রাক্টর লাগবে। এবার আমি কি করব, বাস দুজনের সাথে সম্পর্ক বার করব। এক হচ্ছে জমির পরিমাপের সাথে সঙ্গে ট্রাক্টরের সম্পর্ক, ঠিক আছে, সম্পর্ক লিখে আমি থামছি, ঠিক আছে, আর নিচে কি রাখবো দিন সংখ্যার সাথে দুজনের সাথে ট্রাক্টরের সম্পর্কটা, মানে লাস্টে যেটা ফাইন্ড আউট করতে হবে তার সাথেই আগের দুজনের সম্পর্ক চাই। আচ্ছা এবার বলো
এবার বলো, সেই দিদি নাম্বার 1-এ হয় না, এবার বলো, দেন বাজার প্রেস। এখানে আর বাজার প্রেসের কোনো গল্প নেই। এবার বলো, কোয়েশ্চেনটা বলবো, তারপর পজ করে দেবে তোমরা আর নিজেরা বলবে। আচ্ছা, নিজেরা বলে নিয়েছো তো? এবার বলো, বাজার প্রেস হয়ে গেছে, বাস করো, পজ করো। পজ করে ফেলেছো এবং বলে দিয়েছো তোমরা। আচ্ছা, কি বলেছো দেখো, মিলিয়ে দেখে নিই আমরা। জমির পরিমাপের সাথে ট্রাক্টর, মানে 120 বিঘা জমি চাষ করতে যদি দিন ধরো সেম আছে, আমি কি বলছি, এই দিন সংখ্যাটা ধরা চলবে না, দিনটা ফিক্সড, যে এই দিনের মধ্যে করতে হবে, ধরো 7 দিন সময় বা যাই হোক, কোনো একটা নির্দিষ্ট দিন আছে, সেই দিনের মধ্যে যদি 120 বিঘা জমি চাষ করতে হয়, 5টা ট্রাক্টর লাগে, তাই জমি যখনই বাড়বে তখন ট্রাক্টরও কি হবে, আমাকে বেশি দিতে হবে ওই সময়ের মধ্যে কমপ্লিট করতে হলে, হ্যাঁ না? কি করতে হবে, বেশি দিতে হবে। সো জমির পরিমাণ যদি বাড়ে তখন দেখ ট্রাক্টরের পরিমাণটাও বাড়ছে, অর্থাৎ সম্পর্ক কি হচ্ছে, সরল। ঠিক আছে, ওকে ওকে। এবার দিন সংখ্যার সাথে ট্রাক্টরের সম্পর্ক। এবার বলো, হোপফুলি পজ হয়ে গেছে আর তোমরা অ্যান্সার দিয়ে দিয়েছো। দেখো এবার জমির পরিমাপটা কোনো একটা নির্দিষ্ট আছে, আমি বলছি যে 4 বিঘা জমি, সরি 4 দিনে ধরো কোনো একটা মানে নির্দিষ্ট পরিমাণ জমি চাষ করছে, তো 4 দিন যদি সময় লাগে, 4 দিনে কটা ট্রাক্টর লাগছে, 5টা ট্রাক্টর লাগছে, তাহলে 10 দিনে কতগুলো ট্রাক্টর লাগবে? একটা নির্দিষ্ট পরিমাণ জমি চাষ করতে 4 দিনে যদি 5টা ট্রাক্টরের প্রয়োজন হয়, তাহলে অবভিয়াসলি সেম পরিমাণ, ধরো এই জমিটাই আমি চাষ করছি, ঠিক আছে, এই জমিটা চাষ করতে আমার 4 দিনের জন্য 5টা ট্রাক্টর লাগছে। এবার আমার দিনটা বেড়ে গেছে, 10 দিন হাতে সময় আছে, অনেক সময় আছে, তাই না? তাহলে কতগুলো ট্রাক্টর লাগবে আমার? অবভিয়াসলি কম লাগবে, কারণ টাইম বেশি পাচ্ছি, তো সম্পর্ক কি হয়ে যাবে, ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, সম্পর্ক কি হচ্ছে, ব্যস্ত। তাহলে এবার এক্স এর ভ্যালু কি পাবো, এক্সটা দেখবো ওপরে যেটা আছে 5 ইন্টু প্রথমে যেটা সরল সম্পর্ক, প্রথমে কি আছে, সরল সম্পর্ক। সরল সম্পর্কের জন্য কি হবে, এই যে রেশিও আমরা জানি 120/420 হয়, কিন্তু সরল সম্পর্ক মানে এটা উল্টে যাবে, মানে 420/120 হবে, ঠিক আছে, ইন্টু ব্যস্ত সম্পর্কতে কি হবে, 4/10 যেরকম আছে 4/10ই থাকবে, হয়ে গেল। আচ্ছা, এটা ক্যান্সেল আউট করলাম, 5 2 এ 10, 2 2 এ 4, 2 6 12, 6 7 এ 42, আলটিমেটলি আমরা কত পাচ্ছি, তাহলে অ্যান্সার 7, এক্স এর ভ্যালু পাচ্ছি 7, অর্থাৎ কটা ট্রাক্টর লাগছে, 7খানা ট্রাক্টর লাগছে, ঠিক আছে বেটা, 7টা ট্রাক্টর লাগছে। এবার ভালো করে পড়বে কোশ্চেনটা কি আছে, বলছি সময় মতো চাষের কাজ শেষ করতে হলে, তাহলে লিখবে সময় মতো চাষের কাজ শেষ করতে হলে 7টি ট্রাক্টর লাগবে, কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করেনি যে কতগুলো ট্রাক্টর লাগবে, দ্য কোশ্চেন ইজ আর কতগুলো লাগবে, আর কতক্ষণ, এটা জিজ্ঞেস করেছে, মানে 5টা ছিলই আমার কাছে, আর কতগুলো লাগলো এক্সট্রা, 2টো, তাই না? শেষ করতে হলে 7 - 5 = 2টি আরো ট্রাক্টর প্রয়োজন। ওকে, বোঝা গেল? ব্যাস, চলো পরের কোশ্চেনের দিকে আমরা শিফট করি। দেখো পরের কোশ্চেন বলছে, একটি কারখানায়, এই যে আমি কারখানা নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে, 5 অশ্ব ক্ষমতা ও 3 অশ্ব ক্ষমতার 2টি মোটর আছে, একটা 5 হর্স পাওয়ার আর একটা কত 3 হর্স পাওয়ার, 2টো মোটর। 5 অশ্ব ক্ষমতার মোটরটি 8 ঘন্টা চালালে 20 একক বিদ্যুৎ খরচ হয়, ওকে।
তাহলে 3 ঘন্টার অশ্ব ক্ষমতার মোটরটি 10 ঘন্টা চালালে কত একক বিদ্যুৎ খরচ হবে? তাহলে এখানে হচ্ছে দেখো মোটর অশ্ব ক্ষমতা সম্পন্ন মোটর, 5 5টির কত 8 ঘন্টা চালালে সময় সময় কত ঘন্টায়, কত ঘন্টা বেটা 8 ঘন্টা, কত একক বিদ্যুৎ তৈরি হচ্ছে? বিদ্যুতের পরিমাপ কত একক বেটা? দেখো 20 ইউনিট, হ্যাঁ না? হলো। এবার বলছে 3 হর্স পাওয়ারের হলে একে 10 ঘন্টা চালানো যায় তাহলে কত বিদ্যুৎ দেবে? ধরে নিচ্ছি এক্স, হ্যাঁ না? তাহলে এখন একবার অশ্ব ক্ষমতা সম্পন্ন মানে মোটরের সাথে বিদ্যুতের সম্পর্ক, আর একবার সময়ের সাথে বিদ্যুতের সম্পর্ক চাই। তাহলে মোটরের সাথে মোটরের সঙ্গে বিদ্যুতের পরিমাণের সম্পর্ক কি এটা বলতে হবে, আর একবার সময়ের সঙ্গে সম্পর্ক বলতে হবে। তো এবার বলো, পজ করে বলে দিয়েছো, এবার দেখো। প্রথমে যখন মোটরের সাথে আসছি এটা বাদ, সময় বাদ, কোন একটা সার্টেন টাইমের জন্য, কোন একটা সার্টেন সময়ের জন্য, মানে কি একটা নির্দিষ্ট পরিমাণ সময়ের জন্য। যদি ধরো তোমার কাছে 5 হর্স পাওয়ার যুক্ত একটা মোটর থাকে, সে যদি 20 ইউনিট বিদ্যুৎ দেয়, অবশ্যই 3 হর্স পাওয়ারের হলে তার থেকে কম দেবে, অর্থাৎ এটাও কমছে এটাও কমছে, সম্পর্ক কি বেটা? সরল। হলো কমপ্লিট। এবার সময়ের সাথে এটা, তাহলে একে বাদ দিলাম। কোনটা সাপোজ তোমার কাছে মোটর আছে, কত অশ্ব ক্ষমতা সম্পন্ন জানার দরকার নেই কোনো, একটা মোটর আছে যেটা 8 ঘন্টা যদি চালাই তাহলে 20 ইউনিট বিদ্যুৎ দেয়, তাহলে 10 ঘন্টা চালালে অবভিয়াসলি সেটা বেশি ইউনিট দেবে, এটাও বাড়ছে এটাও বাড়ছে, সম্পর্ক কি আসছে? সরল। তাহলে এক্ষেত্রেও সম্পর্ক হয়ে গেল বেটা সরল। এক্স এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। এক্স এর ভ্যালু কি হবে? 20 ইন্টু, বেসিক্যালি এক্স বাই 20 ইকুয়াল টু হয় বাকি দুটোর গুণফল, তো এক্স বাই 20 আর দরকার নেই, ঠিক আছে? বাস এক্স ইকুয়াল টু ডিরেক্টলি কি হবে? এদের সাথে সরল সম্পর্ক, তো যদি আমি 5/3 করি সেটা ব্যস্ত সম্পর্ক দাঁড়াবে, কেন? কারণ এখানে এক্সটা নিচে আছে। সরল সম্পর্ক, তাই কি করতে হবে? 3/5, মানে এটা যে রেশিওতে আছে এটাও আমাকে সেই রেশিওতে রাখতে হবে, আর এটাও সেই রেশিওতেই রাখতে হবে। এখানে আমি কি করেছি? x/20 রেখেছি, দেখো এটা বেসিক্যালি কি x/20, তাহলে এখানেও আমরা কি রাখবো? 3/5 ইন্টু বেটা 10/8 এটা রাখবো, ঠিক আছে? 3/5 10/8 কাটাকুটি করো, 5 2 10, 2 4 8, 4 5 20, 5 3 কত হবে বেটা? 15। তাহলে বিদ্যুৎ, কত বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে না? 15 ইউনিট। দেখো প্রথম কথা হচ্ছে যে হর্স পাওয়ার আছে এটাও কমে গেছে, এটা বাড়ছে, এটা যতই বাড়ুক হর্স পাওয়ার তো কমে গেছে, সেই কারণে এটা 15 ইউনিট দিতে পারছে বিদ্যুৎ। তাহলে জিজ্ঞেস করেছে লাস্ট লাইন কি হবে? দেয়ারফর 3 অশ্ব ক্ষমতার মোটরটি 10 ঘন্টা চালালে 15 একক বিদ্যুৎ খরচ হবে। আচ্ছা আমি বিদ্যুৎ মনে হয় উৎপন্ন বলছিলাম, এটা বিদ্যুৎ খরচ, ঠিক আছে? পরিমাপ এটা ব্র্যাকেটে একক লিখে দিচ্ছি, ওকে? তাহলে আমাদের যেটা ফাইনাল অ্যান্সার সেটা আমরা পেয়ে গেলাম, সেটা কত না? 15। ওকে, চলো এবার আমরা পরেরটাতে যাই। পরেরটাতে দেখো কি আছে পরের কোশ্চেনটা, খুব একটা ঝকমকে বেশ ব্যাপার রয়েছে। কি রয়েছে? গোপালনগরের একটি তাঁত কারখানায় 14 জন তাঁতি, এটা হচ্ছে গোপালনগরের একটা তাঁত কারখানার একটা ছোট্ট খণ্ডচিত্র যাকে বলে। একটা তাঁতির
একজন তাঁতির নয়, 14 জন তাঁতি 12 দিনে 210টি শাড়ি বুনতে পারে। ওকে, পুজোর সময় 10 দিনের মধ্যে 300টি শাড়ি যোগান দেওয়ার অর্ডার চলে এসছে। তাহলে সময় মতো সেই শাড়ি যোগান দিতে হলে আরো কতজন তাঁতি নিয়োগ করতে হবে, তাই তো? মানে দেখো এখানে হচ্ছে তাঁতির সংখ্যা, কতজন তাঁতি লাগবে, মানে তাঁতির সংখ্যাকে আমাকে লাস্টে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা এখানে আমি সময়টা লিখছি দিনে। আর কি হবে, শাড়ির সংখ্যা, শাড়ির সংখ্যা। দেখো যেটা ফাইন্ড আউট করতে হবে আমি সেটাকে সবসময় ডান দিকে রাখছি। তো প্রথম কন্ডিশন কি, 14 জন তাঁতি, 14 জন এখানে বসিয়ে দাও, 12 দিনে, এখানে 12, কতগুলি পারে, 210টি পারে। ওকে, এখন তোমাকে কত দিনের মধ্যে দিতে হবে, 10 দিনের মধ্যে। সময় তোমার হাতে বেশি নেই, 10 আছে, কতগুলি শাড়ি দিতে হবে, 300টি শাড়ি। কোশ্চেনটা পড়বে, কোশ্চেন এখানে বেটা দেখো বলছে আরো কতজন, মানে 14 জনের পর আর কতজন, আমার হাতে 14 জন মজুদ আছে, আর কতজন আমাকে এক্সট্রা লাগবে। তাহলে আমাকে এখন ফার্স্ট যেটা বার করতে হবে যে আমার টোটাল 10 দিনে যদি আমি 300টা শাড়ি বানাতে যাই তো কতজন তাঁতি লাগবে, মানে আগে আমি ফাইন্ড আউট করব যে কতজন লাগবে, আমি তারপর আসবো আরোর প্রসঙ্গে। তাহলে কতজন লাগবে সেটা দেখি, কতজন লাগবে বেটা, x জন ধরে নিলাম, ব্র্যাকেটে ধরি। এবার সময়ের সাথে তাঁতির সংখ্যার সম্পর্ক বার করো এবং শাড়ির সংখ্যার সাথে তাঁতির সংখ্যার সম্পর্ক। তাহলে লিখবো সময়ের সঙ্গে তাঁতির সংখ্যার সম্পর্ক, কি লিখবো সেটা, আর শাড়ির সংখ্যার সঙ্গে তাঁতির সংখ্যার সম্পর্ক। এবার বলো, পজ করে বলে দিয়েছো, আমি দেখো প্রথমে সময়ের সঙ্গে হলে আমি শাড়িটাকে বাদ দিলাম, শাড়িটাকে আমি ধরছি না, আমি বলবো যে 12 দিনে কিছু পরিমাণ শাড়ি, কিছু পরিমাণ একটা, মানে ধরো আমি 1000টা শাড়ি তৈরি করব, তাহলে 12 দিনে 1000টা শাড়ি 14 জন কি করছে, তাঁতি তৈরি করছে, ঠিক তো? ঠিক, কত দিনে, 12 দিনে, 12 দিনে কিছু পরিমাণ শাড়ি তৈরি করতে সময় লাগছে, এই সরি তাঁতি লাগছে 14 জন। এবার যদি সেটা 10 দিনে অতগুলো শাড়ি বানাতে হয়, মানে সময় যদি কম আসে, অবভিয়াসলি তাঁতি আমার কি করতে হবে, বেশি লোকজন দিতে হবে না, বেশি দিতে হবে। অর্থাৎ দেখো সময়ের সঙ্গে তাঁতির সংখ্যার সম্পর্ক ব্যস্ত, এটা আমরা জানি যে সময়ের সাথে লোক সংখ্যা সবসময় হয় ব্যস্ত। আচ্ছা, তো সম্পর্ক ব্যস্ত লিখে ফেললাম। সেকেন্ড আসো, সময়টাকে বাদ দিলাম, 210টা শাড়ি তৈরি করতে যদি আমার 14 জন তাঁতির দরকার হয়, ঠিক একটা সার্টেন, মানে তখন আমি সময়টা ফিক্সড করে নিচ্ছি যে আমার এই দিনের মধ্যে, ধরো 1 সপ্তাহের মধ্যেই আমার লাগবে সব, 1 সপ্তাহ হলে একদম কম টাইমের মধ্যে বুঝতে তোমার সুবিধা হবে। ধরো 210টা শাড়ি 1 সপ্তাহের মধ্যে তৈরি করতে সময় মানে তাঁতি লাগছে 14 জন। এবার যদি আমি শাড়ি 300টা দরকার হয়, ওই 1 সপ্তাহের মধ্যে আমাকে ডেলিভারি করতে হয়, তাঁতি কি লাগবে, তাঁতি তো আমার লাগবে নাকি, এক্সট্রা তাঁতি লাগবে, মানে তাঁতির সংখ্যা কি হবে, বৃদ্ধি পাবে, এটাও বাড়ছে ওটাও বাড়ছে, সম্পর্ক কি দাঁড়াচ্ছে মেরি জান, সরল সম্পর্ক, দুটোই বাড়ছে, তাহলে সম্পর্ক সরল, সরল সম্পর্ক, ব্যাস হয়ে গেল, এক্স এর ভ্যালু পেয়ে যাবো। দেখ সরল সম্পর্ক মানে, আচ্ছা আমি এক্স এর ভ্যালুটা এতক্ষণ পর্যন্ত ডিরেক্টলি 14টা গুণ করে করছিলাম, দেখ বেটা সম্পর্ক কি না, ব্যস্ত সম্পর্ক, তাই তো, একটার ব্যস্ত একটার সরল, তাহলে এক্স এর ভ্যালুটা x/14 হয়, x/14, যেটাকে আমরা এখানে ডান দিকে এসে ডিরেক্টলি গুণ করে দিই, ইনটু প্রথমেরটার ব্যস্ত সম্পর্ক, তো x/14 ইকুয়াল টু কি হবে বেটা না 12/10, তবেই না ব্যস্ত সম্পর্ক হচ্ছে। যদি আমি করতাম x/14 ইকুয়াল টু 10:12, তাহলে সরল সম্পর্ক হতো, কারণ কি দিস বাই এটা যেভাবে আসছে এই রেশিওটা সেইভাবেই আছে, তাহলে সেটা সরল সম্পর্ক, কিন্তু এখানে প্রথম সম্পর্ক ব্যস্ত, সেই কারণেই এটা হবে কত, 12/10।
ইন্টু, এদের সাথে দেখ সম্পর্কটা সরল, তাহলে কি হবে এখানে ইন্টু 300/210, বাস হয়ে গেল। দুটো শূন্য, এখানে দুটো শূন্য ক্যান্সেল, 3 7 21, 7 2 14, আচ্ছা 12 2 কত হচ্ছে বেটা 24। টোটাল দেখ লোক দরকার পড়ছে কতজন, 24 জন। জিজ্ঞেস করেছে কি কতজন, জিজ্ঞেস করেনি। যদি বলতো কতজন লাগবে আমরা অ্যান্সার দিতাম কি না 24 জন লাগবে। এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এখানে তোমাকে কনফিউশন করার জন্য কোনো কোনো টাইমে কোশ্চেন এরকম দিয়ে দেয় যে সেই শাড়ি যোগান দিতে হলে কতজন তাঁতি প্রয়োজন হবে বা কতজন তাঁতি লাগবে। এখানে দিয়েছে না হয় আরো কতজন লাগবে, তাহলে আগে ছিল 14 জন, এখন লাগছে 24 জন, তাহলে আরো কতজন হচ্ছে না আরো তাঁতি প্রয়োজন কত, 24 - 14 ইকুয়াল টু 10 জন। ওকে, অ্যান্ড দিস ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। বোঝা গেল তাহলে, বুঝতে পারা গেল যে কি বলতে চাইছি। চলো পরের কোশ্চেনের দিকে যাই। আচ্ছা এখানেও দেখো কি আছে, একটা ওই আগের দিনের মতনই কোশ্চেন, ক্ষমতা অশ্বশক্তি, মানে যেটা আমি মোটর করেছিলাম, মোটরের যেটা ক্ষমতা ব্র্যাকেটে লিখলাম অশ্ব ক্ষমতা সম্পন্ন, সেটাই আর কি। ক্ষমতা দেওয়া আছে একটা মোটরের, 8 ঘন্টা চালালে বিদ্যুৎ খরচ হয় কত 20 ইউনিট। তাহলে বলছে 3 অশ্ব ক্ষমতা সম্পন্ন 10 ঘন্টা চালালে কত বিদ্যুৎ উৎপন্ন হবে। একদম আমাদের এই অঙ্কটার মতন দেখো, ঠিক আছে। বিদ্যুতের পরিমাণ, বিদ্যুতের খরচ লিখতে পারো, ঠিক আছে, বা বিদ্যুৎ খরচ ব্র্যাকেটে একক, ঠিক আছে, 20 একক বলেছে, ব্র্যাকেটে একক হবে। বিদ্যুৎ খরচ করতে পারো, বিদ্যুতের পরিমাণ নয়, বিদ্যুৎ খরচের পরিমাণ, বিদ্যুৎ খরচের পরিমাণ, ঠিক আছে। ওকে, তাহলে এখানে যা যা ছিল ওখানে তাই তাই হবে। এখানেও দেখো আমরা দেখেছিলাম মোটরের সাথে অবভিয়াসলি বিদ্যুতের পরিমাণ সরল সম্পর্ক, আর এটাও দুটোই সরল সম্পর্কে থাকছে, তাই না। তো এখানেও দেখো যখন আমরা এটা করব, তখন আমরা কি পাবো, এখানেও দেখো সরল, দুটোই সরল সম্পর্কে। এবার এখানে জিজ্ঞেস করেছে কত, এটা কি হবে, ধরে নাও যে এক্স আসবে, ইউনিট এক্স ইউনিট অ্যান্সার আসবে, তাহলে এক্স এর ভ্যালুটা কি হবে, দুটো দেখো আমি আর করছি না, লিখছি না সরল সম্পর্ক বলে, আদারওয়াইজ কি হবে, সময়টাকে বন্ধ যদি করে দিই আমরা দেখবো যে 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন মোটরটা যদি আমরা সার্টেন টাইমে চালাই তাহলে 20 ইউনিট বিদ্যুৎ খরচ হচ্ছে, তাহলে যদি 3টা করি তাহলে কম বিদ্যুৎ খরচ হবে, তাই না। তো দুটোই কমছে, সরল সম্পর্ক। এখানেও তাই 8 ঘন্টা যদি চালাই তাহলে যদি 20 ইউনিট হয় তাহলে 10 ঘন্টা চালালে আরো বেশি ইউনিট খরচ হবে বিদ্যুৎ, তো এটাও সরল সম্পর্ক। তাহলে এখানেও হবে সরল সম্পর্ক, মানে এটা 3/5 আর এটা হবে 10/8। আচ্ছা 5 2 10, 2 4 8, 4 5 20, 5 3 15, ওই আগেরটার মতোই, ঠিক আছে। ওকে চলো নেক্সট দেখো, বলছে একটি জাহাজের কলকাতা থেকে কোচিন যেতে, কোচিন মিন্স কোচি আর কি, কোচি যেতে 25 দিন সময় লাগে। ওকে আচ্ছা, মানে এই তো জাহাজ দেখতেই পাচ্ছ, কিন্তু মনে করো এখানে রয়েছে আমাদের এখানে সাপোজ কলকাতা থেকে রওনা দিয়েছে, এখানে কোচিতে পৌঁছবে, ঠিক আছে। আচ্ছা 25 দিন সময় লাগছে, টোটাল সময় 25 দিন। জাহাজটি 36 জন নাবিক সহ এবং প্রত্যেকটি নাবিকের জন্য প্রতিদিন 850 গ্রাম খাবারের ব্যবস্থা করে যাত্রা শুরু করলো। ঠিক আছে, কিন্তু 13 দিন পরে, 25 দিন যেতে সময় লাগে, 13 দিনের মাথায় কি হয়েছে দেখো, ঠিক আছে। 13 দিন পরে ওই জাহাজটি অপর একটি ডুবন্ত জাহাজ, মানে এখানে একটা হয়তো জাহাজ ডুবে যাচ্ছিল, সেই জাহাজটিকেও কি করলো 10 দিনের মাথায়, সাপোজ এখানে একটা জাহাজ আছে, সেই জাহাজটি ডুবে যাচ্ছে, সেখান থেকে লোকজনগুলো শিফট করলো কোথায় না এই জাহাজে, আমাদের জাহাজে। কতজন, আচ্ছা এই ঘটনাটা কতদিন পর ঘটছে না 13 দিন পর, ঠিক আছে।
এখনো কতদিন আছে? 12 দিন এখনো আমাদের আছে, টোটাল 25 দিন সময় লাগবে। আচ্ছা কতজন ছিল? টোটাল ছিল 36 জন লোক ছিল। এখন কি করছে, ওই জাহাজ থেকে 15 জন নাবিককে উদ্ধার করা হয়েছে, এখান থেকে আরো 15 জন গেছে, মানে যদি অ্যাড করে দিই দেখো 6 5 51 জন হয়ে গেল। একান্ন জন এখন টোটাল। এই 51 জন এবং জাহাজের গতিবেগ বাড়িয়ে 10 দিনে কোচিন পৌঁছালো। ওকে, 12 দিন যাওয়ার কথা ছিল কিন্তু সেটা 10 দিনেই কোচি পৌঁছে দিয়েছে। এখন প্রত্যেক নাবিক প্রতিদিন কতটা পরিমাণে খাবার খেলে ওই মজুদ খাবারে তারা কোচিন নিরাপদে পৌঁছতে পারবে এবং সমস্ত খাবার ওই সময়ে শেষ হয়ে যাবে। আচ্ছা তাহলে কত খাবার আছে এটা আগে আমাদের দেখতে হবে, হ্যাঁ না? তাহলে কত খাবার আছে দেখো, প্রত্যেক নাবিকের জন্য প্রতিদিন 850 গ্রাম করে কি আছে? খাবার আছে। তাহলে একজন নাবিকের জন্য, একজনের জন্য যদি 850 গ্রাম থাকে একদিনে, টোটাল ওদের 25 দিন যাওয়ার কথা, তাহলে ওই একজনের জন্য 25 দিনের খাবার কত লাগবে? 850 ইন্টু 25, এত গ্রাম, ঠিক আছে? আচ্ছা এবার এরকম 36 জন আছে, তাহলে 36 জনের জন্য 25 দিনের খাবার রাখা আছে কত? 850 ইন্টু 25 ইন্টু 36, এত গ্রাম, ঠিক আছে? এত গ্রাম, মানে টোটাল খাবার হচ্ছে আমার এত। এবার দেখো তুমি যে 13 দিন পরে ঘটনাটা হয়েছে, তাহলে 13 দিনে আমাদের কত খাবার খরচ হয়েছে? তাহলে 13 দিনে কত খাবার খরচ হবে? 850 গ্রাম করে কত জনের? 36 জনের 13 দিন মানে ইন্টু 13, এত গ্রাম কি হয়েছে? খরচ হয়েছে। তাহলে খাবার আছে কত এখন? খাবার আছে দিস মাইনাস দিস, এটা মাইনাস এটা, মানে 850 ইন্টু 36 ইন্টু 25 মাইনাস 850, এরকম গুণফল আকারে রাখবো। 850 ইন্টু 36 ইন্টু 13, 850 ইন্টু 36 কি করবো আমি? দেখ কমন নিয়ে নিলাম বেটা, কত থাকবে? 25 মাইনাস 13, এত গ্রাম, মানে থাকছে 850 ইন্টু 36 ইন্টু 12 গ্রাম। খাবার হচ্ছে এত মজুদ আছে, খাবারের পরিমাণটা পেয়ে গেলাম। আচ্ছা আচ্ছা, আবার কি কি কোশ্চেন আছে দেখতো, বলছে এখন প্রত্যেক নাবিক প্রতিদিন কতটা খাবার পেলে, মানে জিজ্ঞেস করছে খাবারটা কতটা পাবে, প্রতিদিন কতটা পরিমাণ খাবার পেলে, মানে খাবারের পরিমাণটা আমাকে ফাইন্ড আউট করতে হবে, তাই না? তাহলে খাবারের পরিমাণ, তাহলে খাবারের পরিমাণটাকে আমি লাস্টে দিচ্ছি। আর কি থাকবে? দিন সংখ্যা আছে আর লোকজন, তাই তো? দিন সংখ্যা আর লোক সংখ্যা। আচ্ছা তো প্রথমেই দেখো কতজন লোক আছে? 36 জন লোক, তাই তো? 36 জন লোকের দিন সংখ্যা বলে দেওয়া আছে। দিন সংখ্যা কোথায় গেল? কতদিন? আচ্ছা প্রতিদিন কিন্তু 36 জন লোকের 850 গ্রাম করে দরকার, খাবারের পরিমাণটা কিসে থাকবে? গ্রামে, ঠিক আছে? ওকে, তাহলে 36 জন লোকের ধরো যেটা অবশিষ্ট আছে, অবশিষ্ট দিন কত? 25 মাইনাস কত? 25 মাইনাস 25 দিনের মধ্যে আমাদের বললাম তো 13 দিন চলে গেছে, মানে 12 দিন পড়ে আছে। 36 জন লোকের 12 দিনের জন্য 850 গ্রাম করে প্রতিদিন আছে খাবারের পরিমাণ। আচ্ছা প্রতিদিনের, এটা কিন্তু প্রতিদিনের করছি আমি, এটা টোটালটা করলাম না, এটা কি না প্রতিদিনের। হ্যাঁ আরো একটা জিনিস, আমি যেটা এতটা করলাম এটা তো দরকার নেই, কেন বলতো? কারণ এখানে দেওয়া আছে প্রতিদিন, প্রত্যেক নাবিকের প্রতিদিন,
তাহলে তো আমাকে এই টোটালটা করার দরকার ছিল না। আচ্ছা ঠিক আছে, চলো ইয়ে হ্যাভ ফুল অফ ওয়েস্ট, এটা দরকার নেই, লিখেই দিচ্ছি আমি। নে ওকে, দরকার নেই, লিখে দিলাম। হ্যাঁ, এবার দেখ এখন লোক সংখ্যা কত, এখন লোক সংখ্যা হচ্ছে এই যে 51, এখানে করে দিয়েছি 51, 51 জন লোকের দিন সংখ্যা কত, কত দিনে পৌঁছচ্ছে কোচি 10 দিনে। সো 10 দিনের জন্য ওদের প্রতিদিন কত খাবার লাগবে, খাবার লাগবে x। ঠিক আছে, এবার আমাদের কথা হবে কি না, লোক সংখ্যার সাথে খাবারের পরিমাণের সম্পর্ক, দিন সংখ্যার সাথে খাবারের পরিমাণের সম্পর্ক, দুটো আমাকে সম্পর্ক ফাইন্ড আউট করতে হবে। এবার তোরাই বল, লোক সংখ্যা যদি ধর লোক সংখ্যা বাড়ে, এবার কি দেখছি আমরা, লোক সংখ্যার সাথে খাবারের পরিমাণ দেখতে হবে, তার মাঝখানে দিনকে আউট করো, দিনটা ধরো নেই, দিনটা আউট। তাহলে 36 জন লোকের যদি মাথা পিছু 850 গ্রাম করে লাগে, ঠিক আছে, কোনো একটা সার্টেন দিনের জন্য, তাহলে যখনই 51 জন লোক থাকবে তখন ওই 850 গ্রাম করে খাবারটা কি ওরা আর পাবে? পাবে না। কি পাবে? কারণ খাবার তো আর এমন নয় যে আমার আনলিমিটেড আছে, খাবার আমার কিন্তু কম, অল্প পরিমাণই আছে। ঠিক আছে, তো সেটার মধ্যে যদি অ্যাডজাস্ট করতে হয় তাহলে কি হবে, 850 থেকে কম পাবে। ঠিক আছে, 850 থেকে খাবার কম পাবে, অর্থাৎ এটা বাড়ছে এটা কমছে, কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। তারপরেরটা দেখো, এবার আমরা লোক সংখ্যাকে আউট করে দিলাম। এবার 12 দিনে যদি প্রত্যেকে 850 গ্রাম করে খাবার পায়, কিছু পরিমাণ খাবার আছে, ঠিক আছে, 850 গ্রাম করে আমি যদি দিই তাহলে 12 দিনে পুরো শেষ হয়ে যাবে। এবার আমার ধরো যে খাবারটা আছে সেটাকে যদি আমি 10 দিনে শেষ করতে চাই, তাহলে কি হবে, সেটা 850 গ্রামের থেকে তোমরা প্রত্যেকে বেশি করে পাবে। ধরো নিজেদেরকে ওই জায়গাতে ফেলে দেখো, তাই না, বেশি করে পাবে, অর্থাৎ এটা কমছে, তখন তুমি খাবারটা আবার বেশি পাচ্ছ, অর্থাৎ সম্পর্ক কি হবে, ব্যস্ত সম্পর্ক। বেসিক্যালি দুটোই ব্যস্ত সম্পর্ক দাঁড়ালো, তাই না? তো এখান থেকে এক্স এর ভ্যালু পেয়ে যাব 850 ইন্টু ব্যস্ত সম্পর্ক, সো 36/51 ইন্টু এখানেও হবে 12/10। এই শূন্য শূন্য কাটছে, 3 17 17 3 51 আর 17 5 85। আচ্ছা 3 12 12 12 144, তো 144 ইন্টু 5 কত হবে, 5 4 হচ্ছে 20, 0 20 আর 2 22, 720, 720। ঠিক আছে, 720। এখন জিজ্ঞেস করছে দেখো যে কতটা পরিমাণে যদি ওরা প্রতিদিন খাবার খায় তাহলে নিরাপদে কিন্তু কোচি পৌঁছে যাবে, সেটা জিজ্ঞেস করছে। তাহলে আমরা এখানে কি বলতে পারবো, যে যদি ওরা 720 গ্রাম করে খাবার খায় তাহলে তারা ওই মজুদ খাবারের মধ্যে কোচি নিরাপদে পৌঁছে যাবে এবং সমস্ত খাবার শেষও হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল? চলো পরের কোশ্চেনের দিকে যাই। আচ্ছা দেখো কি দিয়েছে, মঙ্গলপুর গ্রামের একটি আশ্রয় শিবিরে 4000 জন লোকের 9 দিনের খাবার মজুদ ছিল। ঠিক আছে, টোটাল কতজন লোক, 4000 জন লোক। 3 দিন পরে 1000 জন লোক অন্য জায়গায় চলে গেলেন। ওকে, যারা রয়ে গেলেন অবশিষ্ট খাবারে তাদের আর কত দিন চলবে, মানে এখানে হচ্ছে দিন সংখ্যা, তাই না, কত দিন চলবে এটা আমাদের জানতে হবে। আর এখানে হচ্ছে লোক সংখ্যা। ঠিক আছে, 4000 জন লোকের ছিল কত দিনে, 9 দিনের খাবার। 3 দিন পরে 1000 জন লোক অন্য জায়গায় চলে গেল। ওকে, তাহলে 3 দিন পরে ওরা যাচ্ছে, ভালো করে দেখো, 3 দিন পর ওরা যাচ্ছে, তাই তো, মানে এখন এই মুহূর্তে 4000 জন লোকের, বলতে পারি আমি 3 দিন পরের কথা যদি ভাবি, 3 দিন পরে, মানে 4000 জন লোকের খাবার আর বাকি আছে কতদিন না, 9 - 3 মানে 6 দিনের মজুদ আছে। ঠিক আছে, 6 দিনের।
এবার চলে যাচ্ছে যখন 4000-এর থেকে কি হচ্ছে চলে যাচ্ছে 4000 মাইনাস 1000 মানে কত 3000 জন যখন হচ্ছে তখন অবশিষ্ট খাবার তাদের আর কতদিন চলবে, ধরে নে x দিন চলবে। এবার লোক সংখ্যার সাথে দিন সংখ্যার সম্পর্ক কি হয় ব্যস্ত, তাহলে অবভিয়াসলি হবে কি না 4000 বাই 3000 ইকুয়াল টু হবে ওটা উল্টে যাবে x বাই 6, এরা ক্যান্সেল, x এর ভ্যালু কত আসবে দেখ 4 × 6 বাই 3, 3 2 এ 6, 4 2 কত 8, তাহলে কতদিন চলছে ওদের 8 দিন চলছে। তাহলে অবশিষ্ট খাবার তাদের আর কতদিন চলবে না 8 দিন চলবে, ঠিক আছে। দেখো নসিবপুর গ্রামের একটি খামারের 42 জন সদস্য 24 দিনে খামারের সমস্ত জমি চাষ করে দিতে পারে, কিন্তু চাষের মরশুমে 6 জন সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ওকে, তাহলে খামারের সমস্ত জমি চাষ করতে অবশিষ্ট জনের কতদিন সময় লাগবে ত্রৈরাশিক পদ্ধতির সাহায্যে করো। আচ্ছা 24 জন সদস্য কতদিন সময় লাগবে, সদস্য সংখ্যা, হ্যাঁ না, হ্যাঁ কতজন 42 জন আছে, ঠিক আছে। 42 জন কি করছে 24 দিনে সমস্তটা কভার করতে পারছে, এবার 6 জন হঠাৎ অসুস্থ হয়ে যাচ্ছে, তাহলে 42-এর থেকে যদি আমরা 6 জনকে মাইনাস করে দিই কতজন থাকছে আমাদের কাছে দেখতে হবে, কতজন বেটা 36 জন থাকছে। এই 36 জনকে যদি পুরোটা চাষ করতে হয় তাহলে বলছে অবশিষ্ট জনের কতদিন সময় লাগবে, মানে কি 36 জনের কতদিন সময় লাগবে, আমরা ধরে নিচ্ছি x দিন লাগবে। এবার যদি সদস্য সংখ্যা কমে অবশ্যই দিন সংখ্যা কি হবে বেশি লাগবে, তাহলে সম্পর্ক কি হবে ব্যস্ত সম্পর্ক, দ্যাট মিন্স বেটা 42 বাই 36 মানে ব্যস্ত সম্পর্ক মানে এইভাবে লিখবে 42:36 ইকুয়াল টু কি হবে এখানে উল্টে যাবে x is to 24, এখান থেকে হবে 36 × x, এটা হবে 42 × 24, এখান থেকে x এর ভ্যালু তুমি পেয়ে যাবে 42 × 24 ডিভাইডেড বাই 36। আচ্ছা 6 4 24, 6 6 36, 6 7 42, 7 4 28, 28 ডেজ, তাহলে কতদিন সময় লাগবে 28 দিন সময় লাগবে। ওকে হয়ে গেল কমপ্লিট। আচ্ছা এখানে আর এই ধরো এই অঙ্কটা, ঠিক আছে, এই অঙ্কটা এটা তোমাদের একটা হোমওয়ার্ক থাকলো, একটাই হোমওয়ার্ক থাকছে, বাকিগুলো আমি দিয়ে দেবো তোমাদের প্র্যাকটিস শিটে। ওকে আচ্ছা চলো তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হবে অবশ্যই পরের একটা ক্লাসে, পরের নতুন ভিডিও এবং অবশ্যই নতুন চ্যাপ্টার। সো থ্যাংক ইউ সো মাচ আমার ক্লাস দেখার জন্য, থ্যাংক ইউ, টাটা।